হ্যাঁ, ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ব্যাপারটা কি, আমরা যে টপিকগুলো আমরা পড়ি বা এতদিনের পরে যা যা টপিক আস্তে আস্তে একটু একটু করে আমরা পড়বো, সেই টপিকগুলোর মধ্যে প্রত্যেকটাতেই কোনো না কোনো ইউনিট ইউজ হয়। ইউনিট কি জিনিস তা আমরা জানি অলরেডি, এগুলো নিয়ে আমার মনে হয় না খুব বেশি কিছু বলার আছে। যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সবার আগে আসি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস এটা আমি বহুবার আগেও বলেছি, আবারও বলছি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি না, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এমন কোয়ান্টিটি যাদেরকে মেজারমেন্ট করা যায়, তাই না? ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ দ্যাট টাইপ অফ কোয়ান্টিটি দ্যাট কাইন্ড অফ দ্যাট ইজ মেজারেবল কোয়ান্টিটি। তাহলে মেজারেবল কোয়ান্টিটি না হলে ওটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যেমন যেগুলি ইমোশন, কারোর কারোর উপর রাগ হয়েছে, কেউ কাউকে কতটা ভালোবাসে, এটা কি তুই মেজারমেন্ট করতে পারবি? যে আমাকে 1 কেজি ভালোবাসা দাও, আমাকে 1 কেজি রাগ দাও, তুমি 2 কেজি রাগ বেশি করলে কেন? এটা কি হয়? একটু ভেবে দেখ। তুমি 2 কেজি রাগ বেশি করেছো, আমি 1 কেজি রাগ কম করেছি, এটা কি মেজারমেন্ট করা যায়? 1 কেজি না হয় অন্য কোনো ইউনিট, কোনো ইউনিটই হয় না। কেন হয় না? কারণ মেজারমেন্ট করা যায় না। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কাদের বলবো? ফিজিক্যাল কোয়ান্টিটি তাদেরকে বলবো যাদেরকে মেজারমেন্ট করা যায়। এবার মেজারেবল যারা কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ দ্যাট টাইপ অফ কোয়ান্টিটি হুইচ ইজ মেজারেবল। তাহলে এই মেজারেবল কোয়ান্টিটি যারা আছে তারা 2 ধরনের কোয়ান্টিটি, আমরা এগুলো ছোটবেলা থেকে বলেছি। একটা হলো স্কেলার কোয়ান্টিটি, নাম্বার 2 হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবার স্কেলার কোয়ান্টিটি বা ভেক্টর কোয়ান্টিটি যে কোনো কোয়ান্টিটিকেই আলটিমেটলি আইডেন্টিফাই মানে লেখা যদি করতে হয় তাহলে সেটা আমরা যদি লিখবো ইউনিট। আলটিমেটলি আমাকে ইউনিট দিয়ে লিখতে হবে। আমাদের কিছু ফান্ডামেন্টাল ইউনিট আছে, সেই ফান্ডামেন্টাল ইউনিট থেকে আমরা কিছু ডিরাইভ ইউনিট বানিয়েছি। ডিরাইভড ইউনিট, ফান্ডামেন্টাল কিছু ইউনিট কিরকম, ফর এক্সাম্পল মাসের ইউনিট। মাসের ইউনিট কি? কেজি, গ্রাম। একে তুই দেখবি আর ভাঙতে পারবি না, মানে এর চেয়ে আর কিছু হয় না। মাস হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল ইউনিট। কিংবা টাইমের ইউনিট, সেকেন্ড, একে ভাঙা যায় না, তাই না? ডিস্টেন্সের ইউনিট, লেন্থ। লেন্থ মানে, ডিস্টেন্স মানে হচ্ছে মিটার নে, সেন্টিমিটার নে, যে কোনো এই ইউনিটগুলো, এগুলো হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল ইউনিট। আরো অনেক আছে, মোটামুটি 7-8টা ফান্ডামেন্টাল ইউনিট আছে। 7টা তো পাওয়াই যায়, আমরা 7টা মতন দেখতে পাই। এই যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, সেইগুলো কে দিয়ে যে ইউনিট গুলো তৈরি হয় তাদেরকে বলা হচ্ছে ডিরাইভ ইউনিট। যেমন তুই যদি বলিস ভেলোসিটি, ভেলোসিটি কি কিরকম কোয়ান্টিটি? ভেলোসিটি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি বা ডিরাইভড ইউনিট কোয়ান্টিটি। কারণ ভেলোসিটি কিভাবে ডিফাইন করা হয়? স্পিড বা ভেলোসিটি কথাটা মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। মানে এখানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি লাগছে, ডিস্টেন্স একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, টাইম একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি। ডিস্টেন্স হচ্ছে মিটার, টাইম হলো পার সেকেন্ড। তাহলে কি হলো? টাইম হলো সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হলো ভেলোসিটি ইউনিট। তাহলে এগুলিকেও কি বলে? এগুলোকে আমরা বলি ডিরাইভড ইউনিট, যাকে আমি দেখ তৈরি করলাম। দুটো ফান্ডামেন্টাল ইউনিট বা দুটো ফিজিক্যাল আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে আমি একটা থার্ড কোয়ান্টিটি জেনারেট করলাম, সেটা হলো মিটার পার সেকেন্ড। সেটা হলো ডিরাইভ কোয়ান্টিটি। তাহলে ফান্ডামেন্টাল ইউনিটস কি আর ডিরাইভ ইউনিট কি বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। এবার আমাদেরকে জানতে হবে যে কি কি ফান্ডামেন্টাল ইউনিট আছে, তার একটা লিস্ট। যেমন আমি বললাম মাস, যেমন আমি বললাম টাইম, লেন্থ, আর জানিস মোল। মোল, ঠিক। টেম্পারেচার, মোল, আর অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। মানে ফান্ডামেন্টাল ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট ফান্ডামেন্টাল ইউনিট না, এটাই তো সমস্যা। না? ওটা ডাইমেনশনে গিয়ে হচ্ছে ফান্ডামেন্টাল ডাইমেনশন, ইউনিটে না।
আচ্ছা ইউনিটে হচ্ছে আবার চার্জ। আর ডিফারেন্সটা কি আমি বুঝলাম না চার্জ হচ্ছে ওর ফান্ডামেন্টাল ইউনিট, বুঝতে পেরেছিস? হ্যাঁ এবার কুলম পার টাইম যদি করিস সেটা হয় অ্যাম্পিয়ার, কারণ দুটো তাহলে ফান্ডামেন্টাল ইউনিট তৈরি দিয়ে আমি অ্যাম্পিয়ার তৈরি করছি। তাহলে অ্যাম্পিয়ার ডিরাইভ, অ্যাম্পিয়ার হচ্ছে ডিরাইভড। তাহলে ডাইমেনশনালে ফান্ডামেন্টাল ডাইমেনশনালে ওকে ফান্ডামেন্টাল ধরা হয়েছে, তাই এটা তো কনভেনশন, এই চ্যাপ্টারটা পুরোটাই তো কনভেনশনের উপর দাঁড়িয়ে, বুঝতে পেরেছিস? ওখানে আবার ওটা হচ্ছে কুলম, যার জন্য এখানে অ্যাম্পিয়ার কে দেওয়া যাবে না। কারেন্ট চার্জের আগে আবিষ্কার হয়েছিল না, আগে চার্জ আগে চার্জ। ওই তুই যদিও তোর এখনো পড়িসনি, বলতে চাচ্ছিলাম পড়েছিস না প্রোটোনিয়াম ওইগুলো, তারপর হচ্ছে ওগুলো আমি পরে মনে পড়লো যে তুই চার্জ জিনিসটা যদি মনে পড়তো অনেক আগে, ওইগুলো বুঝতে পারছি। আমাকে ডিটেলস একটু দেখতেও হবে এই জায়গাটা, আমি এবার তাও দেখে নেবো কোনটা ফান্ডামেন্টাল, কারণ আমার এটুকু মনে আছে যে কারেন্ট অ্যাম্পিয়ারটা হচ্ছে ডাইমেনশনালি ফান্ডামেন্টাল, কিন্তু ইয়েতে বলা যায় না, এইখানে বলা যায় না। এখানে যেমন তাহলে এখানে কেজি, চার্জ হবে এখানে যেমন কেজি, টাইম সেকেন্ড, লেন্থ হচ্ছে মিটার, টেম্পারেচার হচ্ছে কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেড, যা যা বলবি, ঠিক আছে? মোলের ক্ষেত্রে তো মোল আছেই। এগুলো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, মোটামুটি অনেকগুলোই হয় এর ক্ষেত্রে, যার জন্য ইউনিটের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ইউনিট প্রচুর হয়, কিন্তু ডাইমেনশনালে ফান্ডামেন্টাল ওই 7টাই হয়, কারণ ওটা আর করা যায় না, বুঝতে পেরেছিস? ধর তুই একটা নতুন একটা কোয়ান্টিটি দেখলি, দেখে একটা ইউনিট বানিয়ে নেওয়া গেল। ধরে নে, তোরা অনেকগুলোর নাম জানিস না, ধরে নে ফ্লাস্ক, ইলেকট্রিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স, এটা একটা ইউনিট বানিয়ে দেওয়া হলো ওয়েবার, কিন্তু এটা কিন্তু ফ্লাক্সের ফান্ডামেন্টাল ইউনিট, কিন্তু ডাইমেনশনালি এটা ফান্ডামেন্টাল না, ডাইমেনশনালি এটাকে তৈরি করা হয় অন্য কিছু দিয়ে। এবং এবার ইউনিটটা বুঝে গেলেই আমি বলতাম যে ডাইমেনশনটা তৈরি করার কারণটাই এটা। কারণটা হচ্ছে প্রথম দিকে তো মানুষ এই ইউনিট দিয়েই কাজটা করতো, ইউনিট দিয়েই করার চেষ্টা করতো, কিন্তু ইউনিট দিয়ে করে দেখা গেল যে ইউনিট দিয়ে প্রবলেম হলো, এত ফান্ডামেন্টাল ইউনিট হয়ে গেছে, প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ তুই যদি প্রথমে আমি একটা এই যে এক্সাম সিস্টেম বানিয়েছি, এবার এই এক্সাম সিস্টেমে আমি যখন ফার্স্ট টাইম এর মধ্যে কোশ্চেন ইনপুট করছিলাম, বা এক্সাম সিস্টেমের যে পেজটা আমি বানিয়েছিলাম, সেই পেজটা বানানোর সময় আমি কি সবকিছু একবারে ইনপুট করে দিতে পেরেছি? পারিনি। দেখা যাচ্ছে আমি কিছুদিন চলেছে, একটু রেডি হয়েছে, তখন গিয়ে আমার মনে হয়েছে যে আরে এখানে তো আরেকটা জিনিস ইনপুট করে দেওয়া দরকার, আর এখানে তো আরেকটা ওই জিনিসটা ইনপুট করে দেওয়া দরকার, এরকম বিভিন্ন সময় আমার বিভিন্ন জিনিস মনে হয়েছে, বুঝতে পেরেছিস? তাই জন্য সবার আগে মানে প্রথম দিকে এটা কনসেপ্ট ছিল, পরবর্তীকালে আস্তে আস্তে এই কনসেপ্টটা চলে গেছে, চলে গিয়ে আমরা আরেকটা নতুন কনসেপ্ট নিয়েছি, তাকে বলেছি ডাইমেনশন। ডাইমেনশনে কি হবে দেখ, ডাইমেনশনের ক্ষেত্রে 7টাই ডাইমেনশন আছে, একদম ফিক্সড, ওটা কিছু করণীয় নেই। যেমন মাস, টাইম, যেটা তুই বলছিলি, বল একবার। লেন্থ, টেম্পারেচার, না তখন অ্যাম্পিয়ার হয়ে যাবে, মোল, কারেন্ট, আর লুমিনাস ইন্টেন্সিটি, ক্যান্ডেলা। 1 2 3 4 5 6 7, তুই যে কোনো দুনিয়ার বই দেখবি এই 7টাই পাবি, এর বাইরে পাবি না তুই। কেন পাবি না? কারণ এটা কনভেনশনালি এই 7টা ডাইমেনশন করে দেওয়া হয়েছে, বুঝে গেল ব্যাপারটা? এই 7টা দিয়ে আমি আমার টোটাল যা জাগতিক জিনিসপত্র আছে, আমি সবকিছু এই 7টা দিয়ে করে ফেলতে পারবো। আর তোদের লেভেলে আরেকটা বলে নি, তোদের লেভেল, তোরা এখনো অব্দি যা যা জানিস তাতে দাঁড়িয়ে তোর আর কিছু দরকার হবে না। কিন্তু ইউনিটে যদি তুই দেখিস, ইউনিটে ওভাবে শেষ করতে পারবি না, ফান্ডামেন্টাল ইউনিট প্রচুর পেয়ে যাবি। এই প্রবলেমটার জন্য আমরা ডাইমেনশন ক্রিয়েট করেছি। আমরা কি বলেছি, মাসকে লিখেছি এম, ডাইমেনশন লেখার একটা নিয়ম আছে, থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। টাইমকে দিয়েছি টি, লেন্থকে দিয়েছি এল, টেম্পারেচারকে দিয়েছি কেলভিন। টেম্পারেচার মানে কেলভিন, সেটা সেন্টিগ্রেডে মাপলেও কেলভিন, কেলভিনে মাপলেও কেলভিন, মনে রাখবি মানে টেম্পারেচার যদি থাকে তার ডাইমেনশন কেলভিন, তাকে কে দিয়েই লেখা হবে, বুঝা গেল? এই যে লেন্থ, এখানে মুশকিল কোথায়? আজকে মিটার
তাহলে মিটার যদি বলিস আমি ফান্ডামেন্টাল ইউনিট, সেন্টিমিটারও ফান্ডামেন্টাল ইউনিট, হেক্টোমিটারও ফান্ডামেন্টাল ইউনিট, এটা সবাই ফান্ডামেন্টাল ইউনিট, কিলোমিটারও ফান্ডামেন্টাল ইউনিট। এ তো মুশকিল হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা কাটানোর জন্য সবাইকে মিলিয়ে বলো না এরকম ভাবে এতগুলো ফান্ডামেন্টাল ইউনিট করলে হবে না, তাহলে সবাইকে মিলিয়ে একটাই কোয়ান্টিটি লেন্থ এল। বোঝা গেল? এর তো কোনো সমস্যা নেই, একাই থাকে মোল, এমওএল থাকে। আচ্ছা, কারেন্টের ক্ষেত্রে অ্যাম্পিয়ার, লুমিনাস ইনটেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা। শুধু এই ইউনিটটাই তোদের কোনো ইউজ নেই, বাকি মোটামুটি সবকটা ইউনিটের ইউজ হবে, মানে সবকটা ডাইমেনশনের ইউজ হবে। বোঝা গেল? তাহলে কি ফান্ডামেন্টাল ইউনিট পাওয়া গেল, ফান্ডামেন্টাল ডাইমেনশন পাওয়া গেল। ফান্ডামেন্টাল ইউনিট থেকে যেমন ডিরাইভড ডাইমেনশন হয়, তেমন ফান্ডামেন্টাল ডাইমেনশন থেকে ইয়ে করা যায়, ডাইমেনশন করা যায়। কিরকম ভাবে করা যায় আমি বোঝাই। যেমন আমি একটা একটা করে আসি। ফার্স্ট আসি হচ্ছে লেন্থ বা ডিস্টেন্স। আমরা যদি বলি যে ডিস্টেন্স ডাইমেনশন কি হবে সঞ্জিলা? হ্যাঁ, ডিস্টেন্স ডিস্টেন্সের ডাইমেনশন ডাইমেনশন ডি। ডি। ডি বলে কোনো ডাইমেনশন দেখলি কি আগের দিন এইমাত্র? না, তোকে বুঝতে হবে যে ডিস্টেন্স এই সাতটার মধ্যে কোন কোয়ান্টিটির মধ্যে পড়ে। ও আচ্ছা, ওইটা বলছেন ডিস্টেন্স লেন্থ। লেন্থ। সো ডিস্টেন্স মানে এর ডাইমেনশন হলো এল। যদি বলি ডিসপ্লেসমেন্ট তাহলে কি হবে? কি হবে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন? সিঞ্জিনি? হ্যাঁ স্যার, কিছু শুনতে পাচ্ছিলাম না, বলুন। ডিসপ্লেসমেন্ট হলে ডাইমেনশন কি হবে? লেন্থই হবে এল। লেন্থই হবে, কারণ এটাও তো আলটিমেটলি লেন্থই। বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ বলতে পারবি লাইট ইয়ার এটা কি? এটা কার ইউনিট বা কার? ফার্স্ট হচ্ছে এটা কার ইউনিট, মানে কোন কোয়ান্টিটি, হুইচ কোয়ান্টিটি, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি? ডিস্টেন্স। আর এটা কি ফান্ডামেন্টাল কি ডিরাইভ? সিঞ্জিনি? মানে ডিস্টেন্স ট্রাভেলড ইন বাই লাইট ইন 1 ইয়ার। তো হবে। হ্যাঁ, তার মানে এটা ফান্ডামেন্টাল, এর থেকে নিচে হয় না। আমি যদি বড় ইউনিট মাপতে চাই, বড় জিনিস মাপতে চাই, তাহলে এটা ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে বোঝা গেল ইউনিটে কতগুলো ফান্ডামেন্টাল হতে পারে, একটা ডিস্টেন্সেরই কত রকম ফান্ডামেন্টাল ইউনিট বেরিয়ে গেল। ভাব, মুশকিল পড়ে গেলাম। কিন্তু যখন আমি ডাইমেনশনে যাব, হ্যাঁ বল। ডাইমেনশনাল ফান্ডামেন্টাল ইউনিট গুলো থেকে এক একটা ফান্ডামেন্টাল ইউনিট বার করা হয়েছে, তাই তো? মানে ডাইমেনশন গুলোই মেন, ওইগুলো ওই ওইগুলোর সাতটারই এক হ্যাঁ একটা করে ভাগ। এক একটা করে ভাগ হয়েছে। মানে এবার লেন্থের মধ্যে এরা সবাই পড়ে গেল। এবার মিটারকেও এল দিয়ে ডিনোট করব, সেন্টিমিটার থাকলেও এল দিয়ে ডিনোট করব, কিলোমিটার হেক্টোমিটার সবাই, লাইট ইয়ার থাকলেও এলই লিখবো। কোথাও যদি আমার ডিস্টেন্স বলা থাকে লাইট ইয়ার, আমি লিখবো এল। পরিষ্কার ব্যাপারটা? মাস মানে কেজি, মানে এম। সে কেজিতে লিখলো এম, গ্রামে লিখলো এম, ডেকাগ্রাম, মিলিগ্রাম, তুই যাই করবি এম। বুঝা গেল? তাহলে ভেলোসিটি কি লিখবো? ভেলোসিটি লিখবো কি? ডিস্টেন্স বাই টাইম। এবার এটা মিটার লিখবো না কিলোমিটার লিখবো আমার দেখা দরকার নেই। ডিস্টেন্স মানে লেন্থ, এটা মানে টাইম, টাইম মানে টি, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস। তাহলে দুনিয়ার সব লেন্থেই এই ভেলোসিটিরই ডাইমেনশন কিন্তু এটা। যদি ইউনিটে দেখিস তখন এসে যাবে হচ্ছে কোনো সময় কিলোমিটার বাই আওয়ার, তাহলে সেখানে এই ইউনিটটা হয়ে গেল কিলোমিটার পার আওয়ার, কিংবা হয়ে গেল হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এটা মিটার পার সেকেন্ড, কোনোটা হয়ে গেল হচ্ছে ফুট পার সেকেন্ড, কোনো সময় করলাম সেন্টিমিটার পার সেকেন্ড। প্রত্যেক ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে।
তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে এক একটা মেথড, এগুলো হচ্ছে বিভিন্ন মেথড, ইউনিটের বিভিন্ন মেথড। যেমন এবার যদি আমি বলি এক একজন এক রকম মেথড ইউজ করবো, ঝামেলা হবে। আমি বলবো না এসব করবো না, আমি হেক্টোমিটারে মাপবো, HM হেক্টোমিটার, তাই না? কিংবা আমি মিলিমিটারে মাপবো, মিলিমিটার পার সেকেন্ড করবো, আটকাবে কি আমার? তখন বলা হলো না এরকম ভাবে করা যাবে না, তোমাকে স্ট্যান্ডার্ড মেথড ইউজ করতে হবে। কারণ স্ট্যান্ডার্ড মেথড যদি না ইউজ করো তাহলে তুমি যা খুশি করে ফেলবে। কিলোমিটার পার আওয়ার এরকম তুমি করতে পারবে না, এটা কোনো অঙ্কে ক্যালকুলেট হবে না, করা যাবে না। তোমাকে যদি অঙ্কে ক্যালকুলেট করতে হয় তাহলে তোমাকে কিছু পারফেক্ট মেথডে আসতে হবে। যেমন যেমন এই সিজিএস মেথড, সিজিএস। এই সিজিএস কে কে খেয়াল করে দেখ, সি হচ্ছে লেন্থ ইয়ার ইউনিট, জি হচ্ছে মাসের ইউনিট, সেকেন্ড হচ্ছে টাইমের ইউনিট। সো এমএলটি এই তিনটেই কিন্তু মেন ইউনিট, বোঝা গেল? বা ডাইমেনশনালিও এই তিনটেই, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা হলো সিজিএস মেথড। এই মেথডের যদি ক্যালকুলেট করতে হয় তাহলে তোকে লেন্থের জায়গায় সেন্টিমিটারে নিতে হবে, মাসের কোনো কাজ থাকলে সেটা তোকে নিতে হবে, আমি কোনো উল্টো লিখে না, ঠিকই লিখেছি, মাসের ক্ষেত্রে তোকে গ্রামে লিখতে হবে, আর টাইমের ক্ষেত্রে সেকেন্ডে লিখতে হবে। হয়ে গেল। ফুট কি এটা কি বলছে? ফুট পার সেকেন্ড। আচ্ছা ফুট পার সেকেন্ডে কি করবো? ইয়ে শতাবর্ত বল দেখি। এখানে লেন্থের জন্য তো না হয় ফুট নেব, টাইমের জন্য না হয় সেকেন্ড নেব, কিন্তু ওয়েটের জন্য কি নেবো, মাসের জন্য কি নেবো? কি রে আবার নেমেছে বৃষ্টি, এবার যাবে নেট। কি রে সিঞ্জিনি? জিরো, যে মানে 0 কেজি 0 মাসের জন্য কেজি বললি, যখনই যখনই কেজি বলে ফেললি ওটা তো আলাদা ইউনিট হয়ে গেল একটা। সিজিএস এ। সিজিএস নয়, যখনই ফুট দিয়ে যদি মাপি, ও আচ্ছা, ধরে নে আমরা ফুট দিয়ে মাপছি, আচ্ছা, তো তখন আমরা আচ্ছা, ওয়েট কে কি দিয়ে মাপবো? তোকে ধর একটা অঙ্ক দিয়েছে যেখানে লেন্থের ইউনিটটা ফুটে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছিস? আগের দিনই তো মনে হয় প্রজেক্টাইল করছিলাম, মনে আছে? হ্যাঁ তখন আমি বললাম না যে গ্র্যাভিটিটাকে 9.8 না নিয়ে 32.2 নিয়ে নে ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার ধরেন এটা গ্র্যাভিটি বেরিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ এবার গ্র্যাভিটি বেরিয়েছিল, তো ধরে নে এবার আমি এই বডিটার মাস বলে দিলাম, এই বডিটার তোকে মাস বলে দিলাম, তোকে আমি বললাম ওয়েটটা বলতে, তাহলে এমজি করবি তুই, তাহলে জিটা না হয় 32.2 নিবি ওই ফুট পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু মাসটা তাহলে কিসে নিবি? হ্যাঁ পাউন্ডে। একদম পাউন্ডে। এটা হলো এফপিএস মেথড, এফপিএস। এটা বেসিক্যালি ব্রিটিশরা ইউজ করে সবচেয়ে বেশি, আমরা খুব বেশি ইউজ করি না। ব্রিটিশ মিনস ইউকে আর কি, ইউকে সিস্টেমে খুব বেশি ইউজ হয়। আগেকার যেহেতু আমাদের পুরোনো সিস্টেম মানে ইউকে যখন থাকতো তখন একটু ইউজ হতো, সেই জন্য দেখবি কেক ঠেকের ক্ষেত্রে 1 পাউন্ডের কেক 2 পাউন্ডের কেক এই সমস্ত কথাবার্তা ছিল। কিন্তু ইদানিং দেখবি মন জিনিস বা বিভিন্ন কেকের ছোট যাবে দেখবি এখন 1 কেজি 1.5 কেজি কে কি বলে, এখন কিন্তু একদম কেজিতে কনভার্ট, ওরা কেজিতেই বলে, আর ওই পাউন্ডের ব্যাপারটা করে না। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট, সবচেয়ে মোস্ট স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে এটা। তুই বলি সবচেয়ে স্ট্যান্ডার্ড কি? এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড। সেটা কি? এমকেএস মেথড, এমকেএস মানে মিটার কেজি সেকেন্ড, একে বলা হয় হচ্ছে এসআই ইউনিট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট। বোঝা গেল? এসআই ইউনিট, এসআই হলো এমকেএস মেথড। তাহলে ক্লিয়ার? তিনটে মেথড, এমকেএস মেথড, এফপিএস মেথড অ্যান্ড সিজিএস মেথড। কখনো কোনো সময় যেন কোনোটার ধারে না চলে যায়, যেটা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন হয়, যেটা তোরা বুঝিস। এই সেন্টিমিটারকে মিটার কনভার্ট করলাম না, ঝামেলা পড়ে গেল, এই আটকে গেল। এর একটাই কারণ, এর কারণ হচ্ছে তুই একই সাথে অন্য মেথডে ক্যালকুলেট করতে পারবি না। যদি আলাদা আলাদা মেথড ক্যালকুলেট করিস তাহলে মুশকিল হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার পুরো?
ইউনিটের ব্যাপারটা। আচ্ছা, এবার এদের সবার যদি ডাইমেনশন বলি, ডাইমেনশন দেখ সবার ক্ষেত্রে এম এল টি তুই তিনটে মেথডই দেখ ডাইমেনশন এমএলটি। তাহলে ডাইমেনশন কি হয়, ডাইমেনশন আরো ব্যাপারটাকে ছোট করে দেয়। যেটা সিঞ্জিনি বলছিল ব্যাপারটা অনেকটা এরকম, যে আমি মাস বলতে পারি, মাসকে এম বললাম, এবার এই মাসের বিভিন্ন কোয়ান্টিটি বেরোলো, মানে বিভিন্ন ইউনিট বেরোলো। একটা কোনোটার ক্ষেত্রে কেজি বলছি, কখনো এমজি বলছি, কখনো গ্রাম বলছি, কখনো সেন্টিগ্রাম বলছি, কখনো পাউন্ড বলছি, বোঝা গেল? যখন যা খুশি বলতে পারি, কিন্তু আদতে জিনিসটা মাস, তো ডাইমেনশন ইজ এম। ক্লিয়ার? আমি একটা ডাইমেনশনের চেন দেখাই কিরকম, যেমন ধর ডিস্টেন্স, ডাইমেনশন এল, ভেলোসিটি তাহলে কি হবে, লেন্থ বাই টাইম, মানে এল টি টু দি পাওয়ার -1। অ্যাক্সেলারেশন কিরকম হবে সাধারণত, অ্যাক্সেলারেশন দেখি খুব কেন অঞ্জিলা, Say L t to the power -2. কি করে এলো, মানে কার কার কোয়ান্টিটি মিলিয়ে অ্যাক্সেলারেশন হয়? চেঞ্জ অফ স্পিড মানে কি জানো ভেলোসিটিটা আর একদম চেঞ্জ Time অফ টা। ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি মানে আলটিমেটলি ভেলোসিটির কোয়ান্টিটি বাই টাইমের কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটির কোয়ান্টিটি এখানেই পেয়েছি এল টি টু দি পাওয়ার -1, এখানে হয়ে গেল টি, তার মানে আলটিমেটলি গিয়ে দাঁড়িয়ে গেল এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, তাহলে ফোর্স ইউনিট কি হবে, ফোর্স 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 রঞ্জিলা, ফোর্স ইউনিট কি হবে? হ্যাঁ স্যার বলছি। বলছি ফোর্স ইউনিট কি হবে, ফোর্স হ্যাঁ ইউনিট? স্যার বলছি। আগে তুই ফোর্স কি দিয়ে তৈরি হয় সেটা আগে বল, তুই বলছিস বলতে তোকে আমি মানে অ্যান্সার বলতে চাইনি, আমি বলছি যে ফোর্স কি দিয়ে তৈরি হয় তুই বল, ফোর্সের ফান্ডামেন্টাল ইকুয়েশন কি? ফান্ডামেন্টাল মানে নরমাল ফোর্স কি দিয়ে তৈরি হয় তাই তো? হ্যাঁ, আচ্ছা বলছি। সবসময় মনে রাখবি প্রত্যেকটা জিনিসের ফান্ডামেন্টাল। ধর আমি একটা এক্সাম্পল দিই, আরেকবার দেখাচ্ছি, দেখ তুই আমাকে একটা কথা বল, ধর ভেলোসিটি, ভেলোসিটির তো অন্য অসংখ্য ইকুয়েশন আছে, কিন্তু ভেলোসিটি বললেই আমরা কি বলবো, ভেলোসিটির ডেফিনেশনই হচ্ছে লেন্থ বাই টাইম। বোঝা গেল? তাহলে ঠিক সেরকমই ব্যাপারটা, মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটাই মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে মাস হচ্ছে এম, অ্যাক্সেলারেশন কত, এল টি টু দি পাওয়ার -2। বোঝা গেল? আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান সিঞ্জিরি, ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান বলতে এম না ওই যে ভুল করছিস, এখানে আসা হচ্ছে না, না ওরকম করছিস না, আমি যে কোশ্চেন করেছি ওয়ার্ক ডানের ফান্ডামেন্টাল ইকুয়েশন কি, আগে ইকুয়েশন বলবি, আমি তো ডাইমেনশন চাইনি, ইকুয়েশনটা বল যে কি দিয়ে ওয়ার্ক ডানকে ডিফাইন করে। এই ইকুয়েশন গুলো বারবার এই কারণেই জিজ্ঞেস করছি, কারণ এদের ডেফিনেশন গুলো কিন্তু ওই ইকুয়েশন দিয়ে তৈরি। যেমন ফোর্স মানে কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন, সেরকম ওয়ার্ক ডান মানে কি, দেখি বেরিয়ে গেছে কথা বলতো। হ্যালো অঞ্জিলা, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। একদম ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তার মানে ফোর্স মানে পেয়ে গেলাম ml টি টু দি পাওয়ার -2, ml squared t to the আবার power ml স্কয়ার বলে। তোকে আমি কখন কি জিজ্ঞেস করেছিলাম, তোকে কি ডাইমেনশন জিজ্ঞেস করতে বলেছি? এটাই তো বারবার করে ভুল করছিস তোরা, তোদেরকে আমি ফান্ডামেন্টাল ইকুয়েশনটা জানতে চাইছি, তোদেরকে আমি অ্যান্সার বলতে বলিনি, অ্যান্সার তো মাল্টিপ্লিকেশন করে বেরিয়ে যাবে।
ডাইমেনশন যেখানে লিখবো সেখানে কিন্তু থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, ml স্কয়ার t to the minus 2। আচ্ছা শতকত বলতে পারবি থার্ড ব্র্যাকেটটা যেখানেই লিখবো থার্ড ব্র্যাকেটটা দেওয়ার মানে কি? এরকম দেবো কেন থার্ড ব্র্যাকেট হঠাৎ? শতকত আবার মনে হয় শুনতে পাচ্ছেন। রনিল শুনতে পাচ্ছিস তুই? হ্যাঁ স্যার। আইডিয়া, তুই আইডিয়া করতে পারবি? না। ধর কোনো একটা জায়গায় আমি লিখে রেখেছি লেন্থ ইকুয়ালস টু এল, বা এরকম হয়তো এরকম ক্যাপিটালেরই লিখলাম, লিখলাম। এবার আমি ধর অঙ্কটা করার সময় এটাকে ইউজ করলাম এল দিয়ে। তুই তখন বললি যে না না এটা তো এল লেন না, এটা তো আমি ডাইমেনশনটা বুঝিয়েছি যে লেন্থের ডাইমেনশনটা হচ্ছে এল। তাহলে কোনো একটা জায়গায় তার লেন্থ, কোনো একটা দড়ির লেন্থ এল আর তার ডাইমেনশন এল, দুটোকে আমি তফাৎ বোঝাবো কিভাবে? আচ্ছা, বোঝা গেল? তাহলে মানে ডিফারেন্সটা বোঝানোর জন্য ডাইমেনশনাতে আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমি যদি কোথাও থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে মানে আমি বুঝেই গেলাম যে এটা কিন্তু ওর ভ্যালু নয়, এটা ওর ডাইমেনশন। বোঝা গেল? এটা ওর ডাইমেনশন বোঝাচ্ছে। আচ্ছা তাহলে ওয়ার্ক ডান পেলাম। আচ্ছা পাওয়ার কি হবে? পাওয়ার স্যার হ্যাঁ দেখলাম তো বৃষ্টি পড়লে নেট উড়ে যায়। নেট উড়ে যায়। বলছি পাওয়ার কি হবে সিঞ্জিরি? পাওয়ার তা কিসের? ইলেকট্রিক্যাল পাওয়ার, যে কোনো পাওয়ার, যে কোনো পাওয়ার। পাওয়ারের ফান্ডামেন্টাল ইকুয়েশন ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ব্যাস। তাহলে ml t to the power minus 3। তাহলে ওয়ার্ক পার ইউনিট টাইম যদি করি তার মানে এখানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 আর নিচে আবার হচ্ছে টাইম। এইমাত্র এটা বলছিলাম সিঞ্জিনি যে সবসময় কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে করবি। হ্যাঁ, কোথাও যেন থার্ড ব্র্যাকেট ছাড়া না থাকে। কারণ কি থার্ড ব্র্যাকেট যদি না ছাড়া মানে তুই না দিস, ধর এই যে তুমি আমি লিখেছি কোনো একটা রোপে, ধর কোথাও একটা লেখা আছে রোপের লেন্থ হলো এল, এরকম লেখা আছে। এবার তুই কি করে বুঝবি এই লেন্থটা আমি কি ওর লেন্থ বোঝাচ্ছি নাকি না ওর ডাইমেনশন বোঝাচ্ছি? আচ্ছা, তাহলে ডাইমেনশন যদি হয় তাহলে অবভিয়াসলি এরকম হয়ে যাবে। তাহলে এটা দেখে আমরা বুঝে যাবো যেটা আমি ডাইমেনশন বোঝাচ্ছি আমাকে। ঠিক আছে, বোঝা গেল তো? আমাকে সবসময় মাথায় রাখতে হবে। স্যার আগের পাতাটা একবার যাবে। এই পাতাটা, হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ এটা তো এটা না, এটা না আগেরটা। হ্যাঁ তাই বল, এইটা তো যাচ্ছি, এটাতেই যাচ্ছিলাম তো। এটা হচ্ছে আমি ডেরিভেশন করতে করতে আসছিলাম যে কোথা থেকে আসতে হয়। ঠিক আছে স্যার। বন্ধুরা ঠিক আছে? শতবর্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট নিয়ে এবার তাহলে তোরা এখন অনেক কোয়ান্টিটি শিখিসনি, সেই কোয়ান্টিটি গুলো আস্তে আস্তে শিখবি। জাস্ট বেসিক কনসেপশন হিসেবে দিচ্ছি, বাকি কোয়ান্টিটি গুলো আমরা যখন যে চ্যাপ্টার গুলো পড়বো সেই চ্যাপ্টারের মধ্যে পড়তে যাবো। বুঝতে পেরেছিস? ধর তোকে যদি আমি বলি সারফেস টেনশন, আমি বলতে পারবি সারফেস টেনশন কি জিনিস? নামই তো শুনিসনি। কিংবা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি শুনেছিস এই নাম? থার্মাল কন্ডাক্টিভিটি, এই নামগুলো শুনিসনি। এই নামগুলো যত সময় যাবে আস্তে আস্তে হবে, এইগুলোকে ভাবতে হবে। বুঝতে পেরেছিস?
প্লাস কিছু কিছু যেমন তোরা জানিস, যেমন ধরে নে রেজিস্ট্যান্স, আমাকে রেজিস্ট্যান্সের বের করে দেখাতে পারবি? রেজিস্ট্যান্সের ইউনিট, ইউনিট বলছি, ইউনিট তো ওহম। এই ধর রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম। এটা তো ফান্ডামেন্টাল ইউনিট, ওহম। কিন্তু ডাইমেনশনাল কিন্তু ফান্ডামেন্টাল না। ডাইমেনশনাল তৈরি করা যায়, কিভাবে হবে বলতো? R equals to rho L by A, আর ইকুয়ালস টু তাহলে রো এল বাই এ, তার মানে এল এর কি জানিস? সেটা হলো লেন্থ। হ্যাঁ, আচ্ছা, তারপরে এরিয়া মানে হয়ে এরিয়া যাবে মানে হয়ে L গেল স্কয়ার, এল স্কোয়ার। রোটা কি করে আর বলবো? রোটা কি করে বলবো? তো জানি না তো, তার মানে হবে না, এভাবে আমি বের করতে পারবো না এই ইকুয়েশন দিয়ে। তুই যদি এমন যদি ইকুয়েশন চুজ করিস যে ইকুয়েশনের একটা কোয়ান্টিটি তুই নিজেই জানিস না, হুম, তাহলে কি করে হবে? আর তাহলে রেজিস্ট্যান্স এর, ভাবতে হবে রেজিস্ট্যান্সের অন্য কি ইকুয়েশন আছে। হ্যাঁ রেজিস্ট্যান্স মানে V বাই I, একদম, ভি ইকুয়ালস টু আই আর, সেখান থেকে হ্যাঁ রেজিস্ট্যান্স আর মানে হলো ভি হ্যাঁ বাই আই। হ্যাঁ এবার বল। মানে V মানে M L স্কয়ার I টু দি পাওয়ার -1, কি 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 ভিটা করতে গেলে পেলি? V না, M L স্কয়ার I টু দি পাওয়ার -1। এই এম এল স্কোয়ার এগুলো পাচ্ছিস কোত্থেকে? ভিটা কি এখানে? ও ভিটা তো ভোল্টেজ, ভোল্টেজ, হ্যাঁ। তাহলে ভোল্টেজের ইউনিট কি বসাচ্ছিস তুই? ও না না না, সরি এম এল স্কোয়ার, এটা কি ভেলোসিটি? না না না, সরি। এই জন্যই তো, এত যদি সোজা হয়ে যেত তো হয়ে যেত ব্যাপারটা। এবার ভাবতে হবে ভোল্টেজ, তাহলে দেখ প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে তোকে ডিরাইভ ইকুয়েশন খুঁজতে খুঁজতে যেতে হবে। তো তোকে তো প্রত্যেকটা ডিরাইভ ইকুয়েশন খুঁজতে খুঁজতে পৌঁছাতে হবে। এখন হ্যাঁ। রেজিস্ট্যান্স একটা ডিরাইভ ইকুয়েশন, ডিরাইভ কোয়ান্টিটি, ভোল্টেজ নিজে তো একটা ডিরাইভ কোয়ান্টিটি। তাহলে ভোল্টেজ কিভাবে ডেফিনেশন হয় আগে সেটা খুঁজতে হবে। আমি এই কারণেই বারবার বলছি যে ডেফিনেশনটা মনে রাখা দরকার, বা ডিফাইনিং ক্যারেক্টারটা মনে রাখা দরকার, নইলে আটকে যাবি। ইকুয়েশন হাজার একটা হতে পারে, রেজিস্ট্যান্সের তো কত রকম ইকুয়েশন হয়, পারবি না। দেখ নাই তো রো এল বাই এতে আটকে গেলি, আবার দেখ এখানে আটকে যাবি, কারণ ডেফিনেশন লাগবে। তাহলে ভোল্টেজের ডেফিনেশন মনে আছে কি ছিল? কারোর মনে আছে? আমি বলি একটু। মনে কর ছিল যে যদি কোনো চার্জকে ইনফিনিটি থেকে কোনো একটা জায়গায় আনতে যতটা ওয়ার্ক ডান করতে হয় সেটাকে ভোল্টেজ বলে, মনে আছে? বা পোটেনশিয়াল ডিফারেন্স বলে। হ্যাঁ স্যার। ওয়ার্ক ডান টু ব্রিং আ চার্জ ফ্রম ইনফিনিটি টু রেডিয়াস আর, এরকম একটা ছিল। তাহলে ওয়ার্ক ডান সেটা ইকুয়ালস টু কি? সেটা ইকুয়ালস টু চার্জ ইনটু ভোল্টেজ। তার মানে ভোল্টেজ কি? ভোল্টেজ হলো ওয়ার্ক ডান বাই চার্জ, বা ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। মনে পড়ছে? এবার একটা ইকুয়েশন ছিল, পড়েছি ক্লাস 10-এ। হ্যাঁ স্যার। তাহলে ডাব্লিউ কি? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান আবার নিজে একটা ডিরাইভ কোয়ান্টিটি, যেটা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট দিয়ে তৈরি হয়। ফোর্স থেকে ওই এম এল, বা এটা একবারই আমি করে দিচ্ছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। চার্জ কি? চার্জ হচ্ছে কারেন্ট ইনটু টাইম, তাই তো নাকি? চার্জ কি জিনিস হবে? আই ইনটু টি হবে, এ ইনটু টি। তাহলে এটা এবার বসবে ভোল্টেজে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে আবার আসবে হচ্ছে এ টি, কারেন্ট মানে আবার একটা এ, কারণ আলটিমেটলি কি হয়ে গেল রেজিস্ট্যান্সের ইউনিট এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। পারা গেল? হ্যাঁ স্যার। ঠিক কোথায় লাগে?
হ্যালো, এরকম কয়েকটা ফান্ডামেন্টাল, এই কয়েকটা এরকম অ্যাটিপিক্যাল করে রাখতে হবে। আমি করে দিচ্ছি 2-3টে। হলো, রেজিস্ট্যান্স কমপ্লিট হলো কি? এত লেট কেন? হ্যাঁ স্যার হয়ে গেছে। আবার সিঞ্জিনিতে বেরিয়ে গেছে না। এবার দেখ, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হলো, এটা আমি তো কতক্ষণ ধরে করেছি তো, ঠিক ইকুয়েশনটা চুজ করাটা খুব জরুরি। রেজিস্ট্যান্স আরো বার করা যায়, তো অনেক কুইকও বার করা যায়। তোরা একটা জিনিস পড়েছিস মনে আছে, হিট ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার আর টি, মনে আছে? হ্যাঁ স্যার। হিট মানে তো কি? এনার্জি। তো এনার্জি মানে ওয়ার্ক ডান, মানে হুম এম এল টি টু দি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা যদি আই হয়, তার মানে আই মানে এ স্কোয়ার, এটা আর পি, তার মানে এখান থেকে আমি বলতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। এটা যদি এ পাশে নিয়ে আসলাম, ইকুয়ালস টু আর। কোনটা সোজা রে? এটা। বোঝা গেল? পুরো বইয়ে অনেক রকম থাকবে। কি সিঞ্জিনি এসছিস নাকি? ম্যাজিক দেখানো শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে, আমি ম্যাজিক দেখাচ্ছিলাম একটু, রেজিস্ট্যান্সটা এত বড় করে বললাম তো। আবার পরের লাইনেই চলে গেলাম, ধরে নে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, বা পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পড়েছিলি তো? হ্যাঁ তো পাওয়ার কি হয়? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 হয় না? আর আই স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু কি দাঁড়াবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। অথচ আগের বারটা কত বড় করে করলাম। সে আগের পেজ, হ্যাঁ একটু দেখ এটা কতটা বড় করে করেছি। ভি ইকুয়ালস টু আই আর থেকে ভি বের করেছি, ভি থেকে আবার এটা এসছি, এটা এসছি, এটা এসছি, বুঝতে গেল? তাহলে তুই কোন ইকুয়েশনটা চুজ করবি, তোকে বাড়িতে আগে প্র্যাকটিস করতে হবে। 3-4টে ইকুয়েশন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে দেখতে হবে যে যে ইকুয়েশনটা আমার সবচেয়ে ইজি হয়, সবচেয়ে শর্টেস্ট হয়, আমি সেটাই প্র্যাকটিস করে রাখবো, যে এক্সাম হলে আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি। ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, চেঞ্জ করলাম। হুম হুম এইরকম আরো কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটি একটু বলে দিই, যেমন আমি যেগুলো নাম লিখছিলাম। যেমন 1 নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। এটা কি জিনিস? না, আমরা যখন কোনো লিকুইডের মধ্যে দিয়ে পাস করি, তো সেই লিকুইডে আমাদের ফ্রিকশন দেয়। তো লিকুইডের ফ্রিকশন, সোজা কথা, লিকুইডের ফ্রিকশন, লিকুইড ফ্রিকশন। লিকুইড যে ফ্রিকশন দেয় তাকে আমরা বলি ভিসকাস ফোর্স, বা হাই ভিসকাস লিকুইড। যে লিকুইড প্রচুর ফোর্স দেয় তাকে বলি হাই ভিসকাস লিকুইড। সেই ভিসকসিটি বা সেই ভিসকাস ফোর্স, সেটা কে দেয়, কিভাবে বেরোয়? না, এই ভিসকসিটি ডিপেন্ড করে এর যে ফোর্সটা, সেই ফোর্সটার ইকুয়েশন তোরা পরে গিয়ে পড়বি, ইটা এ ডিভি ডিএক্স। এই ইটা হলো কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। ইটা, ইটা, বুঝা গেল? এটাকে ইটা বলে, এন এর মতন মাথাটা নামিয়ে। তাহলে এটার আমাকে বার করতে গেলে কি বের করতে হবে? ফোর্স বাই এরিয়া, এদিকে ডিভি, উপরে ডিএক্স। তাহলে ফোর্স কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2, লেন্থ ডিএল,
এরিয়া এল স্কোয়ার ডিভি এল টি টু দি পাওয়ার -1। তাহলে এল এল কেটে গেল, এই এল দুটো কেটে দে, এখানকার টি টু দি পাওয়ার -1 কেটে দে, এখানকার একটা কেটে দে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এটা হলো ইটার ডাইমেনশন। ঠিক আছে, চেঞ্জ করে দিলাম। আচ্ছা, সারফেস টেনশন। সারফেস টেনশন কি জিনিস? সারফেস টেনশন হচ্ছে কোনো একটা লিকুইডে, লিকুইড আছে তো, এবার লিকুইডের উপর ধরে একটা লেয়ার টাইপের থাকে তো, ফার্স্ট লেয়ারটা, তার উপর দিয়ে দেখবি অনেক সময় দেখবি পিঁপড়ে টিপড়েরা হেঁটে যাচ্ছে, এরকম কোনো পিঁপড়ে টিপড়ে রয়েছে, তার কোনো পোকা টোকা এরকম দেখবি হেঁটে 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 যাচ্ছে। তাহলে ওরা হাঁটতে পারে কি করে? হাঁটতে পারে কারণ হচ্ছে ওরা, ওদের যা ওয়েট আছে, জলের যে ওয়াটার মলিকিউল গুলো, মানে ওয়াটার মলিকিউল যে পার্ট গুলো, সেই ওয়াটার মলিকিউল কি হয়, নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন করে। এই ওয়াটার মলিকিউল পার্ট গুলো নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন করে, ওর যে ওয়েটটা, মানে অ্যান্ট ওয়েট, এই ওয়েটটাকে ও নালিফাই করে দেয় বা ব্যালেন্স করে দেয় উল্টো দিকে। তার জন্যই ও হাঁটতে পারে, পিঁপড়া মশা এরা দেখবি জলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারে। এই ওয়েটটা বা এই টেনশন, এই জলের মধ্যে ইন্টারনাল যে ফোর্স, একে বলে সারফেস টেনশন। এটা কি দিয়ে ডিনোট করা হয়? সারফেস টেনশন এরকম সিগমা দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ হয়। তাহলে সারফেস টেনশন কি হবে? ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2, লেন্থ হচ্ছে এল, এল এল কেটে গেল, এটা হলো এম টি টু দি পাওয়ার -2। বোঝা গেল? নেক্সট, থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে, ধর কোনো একটা রড আছে, এই রড দিয়ে হিট পাস করছে, ধরেন এখানে 100°C, এখানে 0°C, তাহলে হিট কি হবে? হিট এদিক থেকে তোমার পাস করবে কারেন্টের মতন করে। এটাকে বলা হচ্ছে থার্মাল কারেন্ট। এই থার্মাল কারেন্ট ডিপেন্ড করে, এই রডটা নিশ্চয়ই লোহা হলে যে থার্মাল পাস করবে, আয়রন বা অন্য মানে অন্য কোনো ম্যাটেরিয়াল, কপার হলে বা সেটা সেরকম হবে না, প্রত্যেকের থার্মাল কন্ডাক্টিভিটি আলাদা। এবার এখানে সেই ইকুয়েশনটা হয় কিউ বাই টি, এখানে কিউ হলো হিট পার টাইম, সেই কিউ বাই টি, বা এটাকে বলা হয় হিট ফ্লো। এই হিট ফ্লো কিউ বাই টি
equals to KA temperature change by length of the rod. এটা হলো length, এটা হলো এরিয়া, আর এটা টেম্পারেচারের যা ডিফারেন্স। তাহলে এখানে হিটের ডাইমেনশন কি হবে না, হিটের ডাইমেনশন তো আমার এনার্জির ডাইমেনশনের সাথে সমান। তাহলে এনার্জি ডাইমেনশন কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন, তার সাথে একটা এল গুণ করলাম, তাহলে ওয়ার্ক ডান হয়ে গেল। আচ্ছা, কিউ বাই টাইম মানে আবার টাইম দিয়ে ডিভাইড করলাম, মানে আলটিমেট ভাবে দেখে এটা কিন্তু মনে মনে পাওয়ার হয়ে গেল। আচ্ছা, কে এর জায়গায় এল স্কোয়ার, ডেল্টা টির জায়গায় কি হবে, ডেল্টা টির জায়গায় হচ্ছে কেলভিন। এবার দেখ দুটো কে এক হয়ে গেছে, এই জন্যই বারবার বলি কি ডাইমেনশনে আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমি যদি থার্ড ব্র্যাকেটটা না দিই তাহলে এই কে আর কে কি হবে, মিলিয়ে যাবে, গোল হয়ে যাবে, তাই না? তাহলে এটা দিলাম, এটা দিলাম না, মানে বুঝলাম এটা হলো থার্মাল কন্ডাক্টিভিটির কে, আর এটা হয়ে গেল হচ্ছে ডাইমেনশনাল কে। এটা লেন্থ এল, তাহলে এখান থেকে আমি পেলাম থার্মাল কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু, এখান থেকে একটা এল কেটে দেওয়া হয়, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই, একটা এল কেটে গেছে মানে একটা এল রয়েছে, আর কেলভিনের কেটা রয়েছে, এইদিকে পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি কে ইকুয়ালস টু এম এল টি টু দি পাওয়ার -3 কে। বোঝা গেল? নেক্সট, এবার আসি হচ্ছে ওয়াটার ফ্লো। ওয়াটার ফ্লো মানে কোন একটা পাইপ থেকে কতটা ওয়াটার ফ্লো হচ্ছে পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম, সরি পার ইউনিট টাইম। তাহলে কতটা ওয়াটার বেরোচ্ছে এর ভেতর থেকে সেটা আমি বুঝবো, মাপবো কি দিয়ে, মাপবো হচ্ছে ভলিউম দিয়ে, যে কতটা ভলিউম ওয়াটার বেরোচ্ছে পার ইউনিট টাইম, এটাকে বলা হয় ওয়াটার ফ্লো। এই প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা কোয়ান্টিটি তোরা পরবর্তীকালে যখন পরের ইয়েগুলো আসবি, পরের চ্যাপ্টারগুলোতে পড়বি, তখন সেগুলোকে নিয়ে পাবি, এবং সেইখানে তখন তাদেরকে অঙ্কগুলো করতে হবে। এখন জাস্ট এগুলোকে একটু জিনিসটাকে বুঝে মনে রাখা ডাইমেনশনের কোশ্চেনের জন্য। তাহলে কিউ ইকুয়ালস টু ভলিউম মানে কি হবে, ভলিউম মানে এল কিউব, টাইম কত, টাইম হলো টি, তার মানে কিউ ইকুয়ালস টু ওয়াটার ফ্লো এল কিউব টি টু দি পাওয়ার -1। ওকে, নেক্সট। তাহলে আমাদের ডাইমেনশন আমাদের বোঝা হয়ে গেছে, আমাদের ডাইমেনশনাল যে জিনিসপত্র হলো সেগুলো আমরা বুঝে নিলাম। নেক্সট আসি যে ডাইমেনশন একটা ইকুয়েশন, যে ডাইমেনশন হচ্ছে কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে ডাইমেনশনালি ফিট হতে হবে বা ডাইমেনশনালি কারেক্ট হতে হবে। যে কোনো ইকুয়েশন, আমি যা যা ইকুয়েশন আজ অব্দি আমরা পড়েছি, সাপোজ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, কিংবা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিংবা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ইকুয়েশন গুলো প্রত্যেকটাই কোনো না কোনো আমি দেখি ডাইমেনশনালি ফিট। এবার আমাদের কোশ্চেন দিতে পারে যে সো দ্যাট ইকুয়েশন আর ডাইমেনশনালি ফিট আর ডাইমেনশনালি কারেক্ট আর ইনকারেক্ট। তাহলে ইকুয়েশনটা আমাকে দেখতে হবে যে ডাইমেনশনালি কারেক্ট কি ইনকারেক্ট, সেটা আমাকে দেখতে হবে। তাহলে যেমন আমি দেখি না, প্রথম ইকুয়েশন কি বলছে, ভি ইকুয়ালস টু এ প্লাস ইউ প্লাস এটি। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে না, লেফট হ্যান্ড সাইডে আছে ভি, ভি মিনস ফাইনাল ভেলোসিটি। তো ফাইনাল ভেলোসিটি ভি এর ডাইমেনশন কি হবে, এর ডাইমেনশন ভেলোসিটি যে কোনো সময় ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার -1। রাইট হ্যান্ড সাইডে কি আছে না, রাইট হ্যান্ড সাইডেও আছে হচ্ছে ইউ, ফার্স্ট আছে ইউ মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, সেটাও তো আলটিমেটলি ভেলোসিটি। তাহলে ওর ডাইমেনশন কি হবে না, ওর ডাইমেনশনও হবে এল টি টু দি পাওয়ার -1। তারপরে কি আছে এটি, এটি মানে কি, এটি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ইনটু টাইম। তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 ইনটু টাইম হচ্ছে টি, তার মানে কত হয়ে গেল, তার মানে হয়ে গেল হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তার মানে এটির ডাইমেনশনও কিন্তু আলটিমেটলি ভেলোসিটিরই ডাইমেনশন। তার মানে আমি যদি দেখি এইটা 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 তিনটে কম্পোনেন্টের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1, এবং এইটা হয়েছে বলেই এই ইকুয়েশনটা এক্সিস্ট করে এবং এই ইকুয়েশনটা কারেক্ট।
যদি কোনো ইকুয়েশনের তিনটে ক্যারেক্টার আলাদা আলাদা ডাইমেনশন হয়, এরকম কোনো ইকুয়েশন হতেই পারে না, তাদেরকে যোগ করা যেতে পারে না, মাল্টিপল করা যেতে পারে, কখনো যোগ হবে না। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মাল্টিপল হলেও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে। যেমন আমরা এতক্ষণ যেগুলি আমরা এক করে করলাম সেগুলো প্রত্যেকটাই তাই। যেমন এইটা যদি করি সেকেন্ড ইকুয়েশনটা, s equals to ut plus half of at square, তাহলে s এর জায়গায় আমরা কি লিখবো, লেন্থ। আচ্ছা, ut এর জায়গায় u মানে lt টু দি পাওয়ার -1, আর t মানে এখানে t, প্লাস হাফ অ্যাক্সেলারেশন মানে lt টু দি পাওয়ার -2 ইন্টু t স্কোয়ার। তাহলে এ পাশে এল এলই রয়ে গেল, এ পাশে দেখ এটা কেটে গিয়ে এল হয়ে গেল, প্লাস হাফ তো হাফের তো আর ডাইমেনশন হয় না, হাফ তো ডাইমেনশনলেস, এটা সংখ্যা জাস্ট, তাহলে সংখ্যা থাকলে এটা ডাইমেনশন হবে না। আবার এল টি টু দি পাওয়ার -1 টু কেটে গেল, তাহলে দেখ তিনটেই কার ডাইমেনশন, তিনটেই লেন্থের ডাইমেনশন। তিনটে লেন্থের ডাইমেনশন হয়েছে বলেই এই ইকুয়েশনটা এক্সিস্ট করে। যদি এই তিনটে ডাইমেনশন আলাদা আলাদা হতো তাহলে ইকুয়েশন এক্সিস্ট করতো না, বা তাদের মধ্যে আমি প্লাস করতে পারতাম না। এই যে দুটো ডাইমেনশন তখনই প্লাস করা যায়, দুটো ইকুয়েশনকে তখনই প্লাস করা যায়, প্লাস বা মাইনাস যদি থাকে তাহলে বুঝতে হবে এ আর এ সেম ডাইমেনশনে আছে। ধর তোকে আমাকে বলা হলো যে x ইকুয়ালস টু at প্লাস bt স্কোয়ার, এরকম বলা হলো। তার মানে এটাকে বুঝতে হবে যে এটা যদি x মানে লেন্থ হয়, x মানে লেন্থ হয়, তাহলে অবভিয়াসলি এটাও লেন্থ হবে। এবার যদি এটাকে লেন্থ হতে হয় তাহলে এই এটা নিশ্চয়ই ভেলোসিটির ইকুয়েশন হতে হবে, আর বিটা নিশ্চয়ই অ্যাক্সেলারেশনের হতে হবে। এরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন দেয়, বা অন্য কিছু দিল, যেমন দেখা গেল আমাকে বলা হলো যে y ইকুয়ালস টু a t কিউব প্লাস b t টু দি পাওয়ার 4। এই y কি, y বলে দিল যে y হচ্ছে ভেলোসিটি, y হলো ভেলোসিটি, ভেলোসিটির একটা ইকুয়েশন পাওয়া গেছে এরকম। তাহলে a কি আর b কি, তাহলে আমি কি বুঝবো না, y যদি ভেলোসিটি হতে হয় তাহলে এই a t কিউব, এই a t কিউব কে আলটিমেটলি ভেলোসিটি হতে হবে, এবং এই আলটিমেটলি এটাকে যদি ভেলোসিটি হতে হয় তাহলে a l t টু দি পাওয়ার -1 হতে হবে। তাহলে a t কিউব, তাহলে a ইকুয়ালস টু l t টু দি পাওয়ার -2 হবে। পরিষ্কার? আবার আমি যদি এটাকে নিয়ে চলে এসেছিলাম, নিয়ে আসাতে t1 t1 কেটে গেছে, t2 মানে a হলো অ্যাক্সেলারেশনের ডাইমেনশন। b এর ডাইমেনশন তাহলে কত হচ্ছে না, b এর ডাইমেনশন হয়ে গেল তাহলে b t টু দি পাওয়ার 4, সেটা হচ্ছে ভেলোসিটি ডাইমেনশন l t টু দি পাওয়ার -1। তার মানে b কত হলো, আচ্ছা এখানে আমি একটু ভুল করেছি, এটা একটু ডাইমেনশনে দিয়ে দেওয়া উচিত, নইলে দেখ আবার গুলিয়ে যাচ্ছিল এখনই। আচ্ছা b ইকুয়ালস টু কি হচ্ছে না, b ইকুয়ালস টু তাহলে হচ্ছে l t টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই t টু দি পাওয়ার 4, তার মানে আলটিমেটলি l t টু দি পাওয়ার -3। এটা আলাদা কোনো একটা কোয়ান্টিটি হবে b এর ডাইমেনশন। তাহলে সবকিছুরই ডাইমেনশন হতে পারে, এবং ডাইমেনশনালি ফিক্সড হলে তবেই কিন্তু এই জিনিসটা হয়। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আসি যে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। ডাইমেনশন লেস কোন কোয়ান্টিটি গুলো ডাইমেনশন লেস, যে কোয়ান্টিটি গুলো কোনো একটা কোয়ান্টিটির রেশিও দিয়ে তৈরি করা হয় তারা হলো ডাইমেনশন লেস কোয়ান্টিটি। যেমন যেমন আমি যদি বলি অ্যাঙ্গেল, কোন একটা অ্যাঙ্গেল যদি আমি দেখি, সে অ্যাঙ্গেলটা কি, আমরা যখন কোনো অ্যাঙ্গেল বলেছি অ্যাঙ্গেলটা কিভাবে তৈরি করা হয়, কোন একটা অ্যাঙ্গেল তৈরি হয় হচ্ছে এটা যদি সেই জিনিসের রেডিয়াস হয়, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা আর, এটা এস, এবং এস ইকুয়ালস টু আর থিটা, এটা হচ্ছে অ্যাঙ্গেলের ফান্ডামেন্টাল ইকুয়েশন। তাহলে অ্যাঙ্গেল তৈরি হতে গেলে একটা এস আর আর এর রেশিও করে তৈরি হতে হয়। এবার এস জিনিসটা কি, এস তো আলটিমেটলি ডিস্টেন্স এখান থেকে এখানে যাওয়া, আরটা কি, আর রেডিয়াস, এটাও তো একটা ডিস্টেন্স। তার মানে দুটো সেম ধরনের কোয়ান্টিটি লেন্থ বাই লেন্থ, এদের যদি রেশিও হয় তাহলে যেটা তৈরি হবে সেটা কি, সেটা হচ্ছে ডাইমেনশনলেস। এর ডাইমেনশন হবে না। এরকম আরো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে,
যেমন হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি হয় এতে, মিউ। মিউ কি জিনিস না, ফোর্স আমি যতটা দেব সেটা ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু নর্মাল রিঅ্যাকশন। নর্মাল রিঅ্যাকশন তোরা পড়েছিস যে কোনো একটা জায়গায় যে কোনো বডি রাখা হয় তাহলে তাকে যতটা ওয়েট সে গ্রাউন্ডকে দেয় তার অপোজিট ফোর্সটা হলো নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে সেই নর্মাল রিঅ্যাকশন ফোর্সটাই হচ্ছে আমার মিউ এন। এটা তাহলে খেয়াল করে দেখ, মিউ ইকুয়ালস টু কি দাঁড়ালো, এফ বাই এন। তাহলে এফ কি, এফ হলো একটা ফোর্স, নর্মাল রিঅ্যাকশন কি সেটাও একটা ফোর্স। তাহলে ফোর্স বাই ফোর্স এদের কি হবে, এটা আলটিমেটলি ডাইমেনশনলেস হবে। এরকম অনেক জিনিস হয় যাদের ক্ষেত্রে ডাইমেনশন তারা লেস হয়। তাহলে এইগুলো আমাদের একটু পড়তে হবে এবং সঙ্গে আমাদের আরো কিছু জিনিস দেখতে হবে। যেমন হচ্ছে কোনো কোয়ান্টিটি আছে যাদের ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। বোঝা গেল, ইউনিট এক্সিস্ট করে কিন্তু ডাইমেনশন থাকবে না, ডাইমেনশন জিরো হবে। ডাইমেনশন জিরো হয় না, একটা ভুল বললাম, ডাইমেনশন 1 হয়। ডাইমেনশন লেস মানে হলো ডাইমেনশন 1। কি করে না, কিছু নেই মানে কি, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, তার মানে সবকিছুর পাওয়ার 0 মানে হলো 1। তো ডাইমেনশন লেস, এই কথাটা মাথায় রাখতে হবে যে ডাইমেনশন লেস এর মানে হলো 1। বুঝা গেল? এরকম দেখতে হবে যে কি কি কোয়ান্টিটি আছে যাদের ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই, আবার কিছু কোয়ান্টিটি এরকম আছে যাদের ডাইমেনশন নেই কিন্তু ইউনিট আছে। সেই কোয়ান্টিটি গুলো দিয়ে কোশ্চেন হয় যে কোন কোনগুলো ইউনিট কোয়ান্টিটি, কোন কোনগুলো ডাইমেনশন মানে ডাইমেনশন থাকে। এই কোয়ান্টিটি গুলোকে রেডি করতে হবে। আমি যা যা কোয়ান্টিটি গুলো বললাম সেই কোয়ান্টিটি গুলোকে মুখস্থ করতে হবে। তোরা হয়তো খুব ভালো শুনতে পাচ্ছিস না, আমি যার জন্য টানা বলে গেলাম যে ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি, তোরা আপলোড ভিডিওটা দেখে নে, কারণ এইভাবে কোনো মানে রিপ্লাই না করলে ক্লাস করা তো খুব ডিফিকাল্ট হয়। আমি যেন একটা না ক্লাসটা বলে দিয়ে গেলাম। ওকে, নেক্সট দিন বসবো।